দর্শক, দিন পেরিয়ে ঘন্টার কাউন্টডাউন শুরু, রাত পোহালেই বহু কাঙ্ক্ষিত সেই ভোটের উৎসব কি খানিকটা উৎকণ্ঠায় পরিণত হচ্ছে? দিনভর নানান উত্তেজনা, সেখানে টাকা প্রসঙ্গে আলাপ, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগ, নির্বাচন কমিশনের নানান ব্রিফিং, দলগুলোর শেষ মুহূর্তের কৌশল নির্ধারণ। এই কৌশলের পাশাপাশি শেষ রাতের এই কৌশল শেষ পর্যন্ত দলগুলোকে কোথায় নিয়ে যাবে, ভোটের ফ্যাক্টর কি হবে, সেসব বুঝতে চাই, বিশ্লেষণ করতে চাই। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামসেন। আমি মাহফুজ মিশু থাকছি আজও। আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর নাহরিন ইসলাম খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভূগোল ও পরিবেশ বিভাগের। আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শিব্বির আহমেদ, তিনি অর্থনীতি পড়ান বটে, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন প্রাবন্ধিক এবং গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম তালুকদার। প্রফেসর তালুকদার, আপনাকেও স্বাগত। আমি একটু প্রফেসর নাহরিন আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, এইবারের ভোটের সঙ্গে অন্য ভোটের যে বিশাল পার্থক্যটা কথা বলা হচ্ছিল বা এখনও সাধারণ মানুষ মনে করেন, সেটা হচ্ছে শেষ 3টি ভোট দেওয়া হয়নি। আগের ভোটগুলোতে কালো টাকার ব্যবহার, ক্ষমতার অপব্যবহার, অংশগ্রহণ না হওয়া, মানুষের পার্টিসিপেশন, আগ্রহ না হওয়া। কালকে পর্যন্ত আমরা যখন এখানে আলোচনা করছিলাম তখন অনেক মানুষ ঢাকা ছাড়ছে, একটা উৎসবের আমেজ। আজকে হঠাৎ করে কি এমন হলো যে সেইটায় মানুষের খানিকটা উৎকণ্ঠা যুক্ত হচ্ছে? এনসিপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে, জামাত নির্বাচন কমিশনে গিয়ে আপনার একেবারে প্রতিবাদ জানিয়ে এসছে, বিএনপি তার জায়গা থেকে ব্রিফ করে নানান নেতিবাচক কথা বলছে। সেগুলো ভোটারদেরকে নেতিবাচক বার্তা দিতে পারে কিনা? আসলে নেতিবাচক কথা তো বলছে না মিশু, যেটা ফ্যাক্ট সেটা বলছে। হ্যাঁ, মানে সবাই কিনা জানি না, তবে আমি কয়েকটা জিনিস, যেমন টাকার যে বিষয়টা এসছে, ইটস নট অ্যাকচুয়ালি নেতিবাচক, বিকজ ইলেকশনের আগের দিন যদি এরকম ধরাই পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ভালো রকমই কাজ করছেন, এবং আমাদের যে একটা আশঙ্কা ছিল প্রথম থেকে যে আইন শৃঙ্খলা বাহিনী কেমন করে এটাকে ম্যানেজ করবে, সো আমি তো দেখতে পাচ্ছি যে সিচুয়েশন তো তাহলে ভালোর দিকেই আছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উৎসবে কি আসলে কোনো ভাটা পড়েছে, আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে হয়তো উৎসবে ভাটা পড়েছে, অথবা ভাটা পড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন কিছু ফটো কার্ড বের হয়েছে, সবাইকে ঘরের ভিতর থাকার জন্য বলছে, কিছু জুলাই আন্দোলন বা পুরনো কিছু ভিডিও ছাড়া হচ্ছে, তাই না? এবং পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দল এটা করছে। এটি করছে কেন? কারণ হচ্ছে যে ওই যে কথাটি বললেন যে 3টি ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি, এবং একটা জেনারেশন তারা ভোট কোনোদিনই দেয়নি, এটি তাদের প্রথম ভোট। সেই কারণে তারা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার একটা চেষ্টা করছে, ইচ্ছা আছে, এই জন্য এই জিনিসগুলো হচ্ছে। তবে আমি মনে করি যে যে ঘটনাগুলো আমরা দেখছি ইলেকশনের আগে, যেগুলো দেখলাম টাকা নিয়ে যে ঘটনাগুলো, আমার মনে হয় যে এটা একটা গুড সাইন যে অ্যাকচুয়ালি কোনো ধরনের কিছু খারাপ হলে সরকার আসলে শক্ত জায়গাতে আছে। আমি এটাকে পজিটিভভাবে দেখছি বিশু। জি, আমি একটু ডক্টর শিব্বির আপনার কাছে আসতে চাই। আপনিও কি এটাকে পজিটিভভাবে দেখছেন, নাকি নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে একটু উদ্বেগ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে যে ধরনের খবর আসছে সার্বিকভাবে, সেটা খানিকটা উদ্বেগও বাড়াচ্ছে কিনা? আমি এটাতে একটু ইতিবাচক অর্থেও দেখি যে নির্বাচনের আয়োজন হচ্ছে, নির্বাচনটা হচ্ছে, এবং একটা কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে, উত্তেজনা হচ্ছে। নির্বাচন যদি একদমই কোনো ধরনের উত্তেজনা না, নিরামিষ হয়ে যেত, তাহলে তো এটা হতো যে ওই যে 14, 18, 24 যেরকম নির্বাচন হয়েছে, যে একটা দলই শুধু নির্বাচন করেছে, মানুষ জানে এই নির্বাচনে কি রেজাল্ট হবে, কেউ নির্বাচন ভোট দিতেও যায় না, 5% ভোট দেয়। তো নির্বাচনে যেরকম একটা প্রতিযোগিতা হচ্ছে এবং মানুষের মধ্যে একরকম টান উত্তেজনা আছে, কি হতে যাচ্ছে, কে জিতবে, আমি কাকে ভোট দিব, বা এত বছর পরে ভোট দিতে যাচ্ছি, এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের নির্বাচনের সাথে সহিংসতা আমাদের একটা কাইন্ড অফ মানে ঐতিহাসিক বাস্তবতা, যে আমাদের নির্বাচন হলে সহিংসতা হয়। যদিও আমি বলবো অন্য যে কোনো সময়ের তুলনায় এবছর যে ধরনের সহিংসতা দেখে আমরা অভ্যস্ত, এই ধরনের সহিংসতা এবারে তুলনামূলক অনেক কম। এটা আমাদের জুলাইয়ের কারণে এটা একটা বড় পরিবর্তন হয়েছে। এই জেনারেশন নতুন রাজনীতি দেখতে চায়, পুরনো বস্তাপচা পেশি শক্তির রাজনীতি দেখতে চায় না। তারপরেও কিছু ঘটনা আমরা দেখেছি নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে, ধরেন 21 তারিখ থেকে নির্বাচনী ক্যাম্পেইন, 21 বা 22 তারিখ শুরু হলো নির্বাচনী ক্যাম্পেইন। প্রথম দফায় আমরা কিছুটা দেখেছি, যদিও বড় ধরনের সহিংসতা ওই অর্থে হয়নি,
কিন্তু ধরেন শেরপুরে জামাতের একজন খুন হলো, তারপরে নারীদের উপরে অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে, সহিংস বক্তব্য এবং সহিংসতার ঘটনা। রিসেন্টলি একজন জামাতের একজন গর্ভবতী নারীর পেটে লাথি দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে। এটা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিছু সহিংস বক্তৃতা হয়েছে, যেমন বিএনপি মঞ্জুরুল মুন্সিকে বহিষ্কারও করেছে যে আগুন দিয়ে দিবেন বলেছেন এ ধরনের বক্তৃতা দেওয়ার কারণে। আরও কিছু জায়গায় এরকম হয়েছে যে সংখ্যালঘুদেরকে ভয় দেখানো হয়েছে, কিছু কিছু গ্রামকে টার্গেট করে ভয় দেখানো হয়েছে যে এই গ্রাম থেকে একটা ভোট যদি অন্যদিকে যায় আমার স্পাই আছে, আমি ধরে ফেলতে পারবো। বা কেউ বলছে আমি 13 তারিখের পরে কিন্তু আর আগের মতো থাকবো না, আমার নতুন জাউরা রূপ দেখবেন, এ ধরনের ভয় দেখানো। তো এই জিনিসটা আমি মনে করি আমাদের ডেমোক্রেটিক যে কালচার, এটার জন্য খারাপ। যে দলই করুক এটা উচিত না। আর আজকে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় টাকা সহ ধরা পড়ছে। আমরা আলাদাভাবে আলাপ করব। ডক্টর শিবির, আপনাকে একটু থামাই, আমি একটু ডক্টর রফিক আপনার কাছে আসতে চাই যে আপনার পূর্বাভাস কি, মানে ভোট কি উৎসবমুখর পরিবেশেই ভোটাররা উদ্গ্রীব হয়ে আছেন? আমাদের ভালো ভোটের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখি যে অন্য সময় আগের বারের ভোটগুলো ধরেন 8টায় হয়েছে, ভালো ভোট যে সময় হয়েছে 7টা থেকে মানুষ লাইনে থাকে। এবার দলগুলো কেউ হচ্ছে কি বলে ফজরের নামাজের পরে, কেউ হচ্ছে মধ্যরাত থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ফলে এগুলা কি ভোট কেন্দ্রে ভোটাররা যাবেন, নাকি দলগুলো এক ধরনের কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ারও ইঙ্গিত বা বার্তা দিচ্ছে আসলে? ধন্যবাদ। আসলে পলিটিক্যাল কালচার এটা আমরা আসলে 5ই আগস্টে যে আকাঙ্ক্ষা আমাদের ছিল সেটা আসলে উন্নয়ন হয়নি। সেটার প্রতিফলন তো আমরা বিভিন্নভাবে দেখেছি। সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন বরং বৈষম্য বেড়েছে, মব জাস্টিস, অন্যান্য বিষয় এগুলো তো আছেই। সরকার আমাদের যে প্রত্যাশা ছিল, জনপ্রত্যাশা ছিল এবং ছাত্রদের যে প্রত্যাশা ছিল, সেটা কোনোভাবেই সরকার পূরণ করতে পারেনি। এই ব্যর্থতাটা প্রভাব তো নির্বাচনে পড়বে। সরকার 1.5 বছর, এই নির্বাচনটা তো দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে 3টা নির্বাচন ইনক্লুসিভ হয়নি, 14, 18, 24 একটা নির্বাচন হবে, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, একটা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে, একটা উৎসবমুখর নির্বাচন হবে। কিন্তু সেটা তো সরকার করতে পারেনি। সেটার পক্ষে বিপক্ষে নানা মতবাদ থাকতে পারে, কিন্তু সেটা হয়নি বাস্তবে। এটা ইনক্লুসিভ নির্বাচন আমরা করতে পারছি না। এখন একটা অর্ধেক ভোটার বাদ দিয়ে আপনি আগেও নির্বাচন হয়েছে, এখন আবার 26 আর একটা অর্ধেক ভোটার বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা মধ্যে আমরা কিভাবে আশা করব যে একটা রাজনৈতিক সংস্কৃতির আমরা ভালো রূপটা আমরা দেখতে পাবো? এখন তো যে কোনো ভাবে যে কেউ জিততে চাবে সেটারই তো প্রতিযোগিতা। সুতরাং এটা প্রত্যাশাটাই বোধ হয় আমাদের সমীচীন নয়। সেই পর্যায়ে আমরা যেতে পারি। আমি এবার একটু আসতে চাই ডক্টর নাহরিন আপনার কাছে, যে ধরেন এই যে ভোটের আলোচনায়, মানে ভোটের তো টাকা লাগবে, আসলে নির্বাচন করার জন্য টাকা লাগবে, টাকার একটা সিলিং নির্বাচন কমিশন কর্তৃক বরাদ্দ আছে। ফলে ধরেন আজকে আলোচনাটা শুরু হলো সৈয়দপুর বিমানবন্দরে, যে 74 লাখ টাকা সহ জামাতের একজন নেতাকে পুলিশ আটক করলো, সে টাকাটা তিনি বিতরণ করছিলেন না। আবার আমরা একটু আগে দেখলাম বিএনপির সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির গাড়িতে শুরুর দিকে এরকম খবরও প্রচারিত হয়েছে যে 80 লাখ টাকা ছিল, পরে আবার এটা সংশোধন হয়েছে যে সেটা 15 লাখ টাকা, এবং কারণ দর্শানোর নোটিশ এবং ব্যাখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই আগের রাতে এই টাকাগুলো নিয়ে, ওইটা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির এজেন্টের গাড়ি, প্রার্থীর মানে তার নির্বাচনের গাড়ি, এবং যিনি জামাতের নেতা তিনি জেলার আমির, অর্থাৎ জেলার প্রধান নেতা, যদিও তিনি অন্য কাজে, ব্যক্তিগত কাজে জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ফলে যে সময় ব্যাংক বন্ধ, ট্রানজেকশন বন্ধ, এমনকি মোবাইল সার্ভিস যেগুলো সেগুলো বন্ধ, সেখানে নগদ টাকা আজকে কেন এই প্রার্থীদেরকে দিতে হচ্ছে, তিনি যে দলেরই হন না কেন? হ্যাঁ, এটা যে দলেরই হোক না কেন টাকা বেলানো একটা অপরাধ। এটা না, টাকা কাউকে বিলাতে কিন্তু আমরা সাধারণ মানুষরা তো বুঝি যে টাকা ইলেকশনের আগে রাতে কেন যায়। তবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উনি বলেছেন যে এটা তার এজেন্টদের দেয়া টাকা, এবং তার অ্যামাউন্টটা ধরা হয়েছে 15 লাখ। সো আপনি জানেন নির্বাচন আচরণ বিধিতে একটা স্ট্যান্ডার্ড দেয়া আছে টাকার, যে এই পরিমাণ আপনি খরচ করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে জামাতের যিনি ধরা পড়েছেন, উনি নিজেও জানতেন না যে ওনার ব্যাগে আসলে কত টাকা আছে। পরে উনি বলেছেন 50+, আমি শুনলাম। তারপরে দেখা গেল যে ওটা 74 লাখ টাকা। আপনি যদি দেখেন, এটা বলা হয়েছে যে ওনার ব্যক্তিগত ব্যবসা, উনি গার্মেন্টস ব্যবসায়ী। আমার মনে হয় অলরেডি বাংলাদেশের মানুষ ওনার গার্মেন্টসের ছবি দেখে ফেলেছে, 2টা সিঙ্গার মেশিন নিয়ে ওনার গার্মেন্টস, এবং ওনার যে ট্যাক্স দেওয়া হয়, আমি সেখানে
সেখানে দেখলাম যে ওনার বাৎসরিক আয় হচ্ছে 24 লাখ টাকা। হ্যাঁ, তো যে মানুষটির বাৎসরিক আয় হচ্ছে 24 লাখ টাকা, সে যখন ইলেকশনের আগের দিন রাতের বেলা বাজারের ব্যাগে করে 74 লক্ষ টাকা নিয়ে যায় কোথাও, এটা তো অবশ্যই একটা প্রশ্ন ক্রিয়েট করে, তাই না? এবং ধরেন এটা তো আর ঈদ না, মানে ইলেকশনকে হয়তো ওনারা না, কিন্তু আমি তার ওয়াইফেরও সাক্ষাৎকার দেখেছি আপা, তিনি বলছেন যে ঈদকে সামনে রেখে তিনি অর্ডার নিচ্ছেন তার বুটিকের ব্যবসা, সেগুলোর টাকা কালেকশন বা সেই সব সবই ঠিক আছে, কিন্তু 74 লাখ টাকা ইজ নট আ ম্যাটার অফ জোক, রাইট? এবং আপনি তো তার গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে দেখেছেন, উনি গার্মেন্টসের মালিক বলেছে, 2টা সিঙ্গার মেশিন নিয়ে ভদ্রমহিলা বসে আছেন। তো ওরকম একটি জায়গায় 2টা সিঙ্গার মেশিন নিয়ে বসে থাকে এবং তার যখন বাৎসরিক আয় তার হাজবেন্ডেরটা দেখানো হয়েছে যে 24 লক্ষ টাকা, তাহলে একজন 24 লক্ষ টাকার মালিক যার বাৎসরিক আয় এত, তাহলে মান্থলি ইনকাম তো আরো কম, সেখানে 74 লক্ষ টাকাটাকে খুব বেশি সিগনিফিকেন্ট না? আপা আমি যদি একটু ছোট্ট করে এখানে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, জামায়াতের নেতা অনেকে লিখছেন যে উনি যেহেতু জেলা আমির, ওই জেলায় সম্ভবত 3টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের যে যুক্তি আপনি শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ক্ষেত্রে বললেন যে তার এজেন্টদের, তো উনি আমির হিসেবে যদি তার 3 আসনকে সমন্বয় করার জন্য সেই টাকা নেন, সেই যুক্তিও তো দিচ্ছে, ফলে সেটিকে কেন ফেলে দিবেন? তাতে আমার কোনো অসুবিধা নাই মিশু, কিন্তু যে দলটি সবসময় বলে যে সৎ লোকের শাসন চাই, তাহলে সৎ লোকটি যখন এয়ারপোর্টে ধরা পড়েছেন তার তো এই কথাটি বলা উচিত ছিল, তাই না? তাহলে কেন সৎ লোকের স্ত্রী তিনি বললেন যে এটা আমার ব্যক্তিগত টাকা, তাই না? তাহলে আপনি যদি, আমার কোনোই অসুবিধা নাই, আপনি পলিটিক্যাল কাজে যদি করেন, নিয়ম অনুযায়ী করেন, 5টা 10টা কেন্দ্রের জন্য টাকা নিয়ে যান, সেটা 10 কোটি টাকা হোক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন ধরা পড়বেন তখন আপনার সৎলোকের শাসনে তো সত্য কথাটাই প্রথমে মুখ দিয়ে বের হওয়ার কথা, তাই না? সৎলোকের শাসনে তো তার স্ত্রীকে এসে মিডিয়ার সামনে বলার দরকার নেই যে এটা আমাদের ব্যক্তিগত টাকা। এটা কি একটা প্রশ্ন ক্রিয়েট করে না মিশু? জি, ডক্টর শিবির, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? এই টাকাটি উনি যদি ব্যক্তিগত কাজে নেন, ব্যবসায়িক কাজে নেন, এটা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন নাকি এটা আসলে ইথিক্যাল প্রশ্ন? আর এই সময়ে এই টাকা যদি উনি নেন, তাহলে এই টাকার সোর্স কি, মানে টাকাটা কোথা থেকে আসলো, সেটা যদি উনি পুলিশকে শো করতে পারেন, তাহলে পুলিশ তাকে এখনো কেন ছাড়ছে না? পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছে বলে আমি শুনেছি। উনি হাসপাতালে ভর্তি, উনি অসুস্থ আছেন, হাসপাতালে আছেন। কথাটা আপা যেটা বললেন যে শহীদুদ্দিন চৌধুরী এনিটটাকে উনি একভাবে দেখছেন, এটাকে আরেকভাবে দেখছেন, মানে আপনি বলছেন আর কি, যে তো ব্যাপারটা প্রথমত হচ্ছে যে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা কোনো আইন লঙ্ঘন হয়েছে কিনা, নাম্বার 2 হচ্ছে এটা কোনো অবৈধ সোর্সের টাকা কিনা, নাম্বার 3 হচ্ছে যে নির্বাচন কমিশন, মানে নির্বাচন কমিশনের যেটাকে আমরা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে বলছি যে টাকা বিতরণ করছে কিনা কাউকে বা ভোট কিনছে কিনা, এটা তো নির্বাচন, আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের সময় তো তাদের কেন্দ্রগুলোর খরচ আছে, পোলিং এজেন্টদের খরচ আছে, আরও নানান খরচ আছে, কারো ব্যক্তিগত টাকাও থাকতে পারে, কেউ ব্যক্তিগতভাবেও ক্যারি করতে পারে, আবার কেউ রাজনৈতিক নেতা হলে তার রাজনৈতিক কাজের জন্য সে ব্যবহার করতে পারে। প্রশ্ন হচ্ছে যে সেই টাকাটা বিলি করে ভোট কিনছে কিনা, যেটাকে আমরা আইনত অপরাধ বলছি বা আচরণবিধি লঙ্ঘন করছি। যদি সেটা না হয় তাহলে এটাকে নিয়ে যে কোঅর্ডিনেটেড ওয়েতে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করা, যে উনি বলছেন যে উনি যখন উনি এয়ারপোর্টে ট্রাভেল করেছেন, বাই এয়ার ট্রাভেল করেছেন, সো উনি এয়ারপোর্টে এখানে এটা আগে তাদের কি বলে, এটাকে তাদের অনাপত্তি নিয়েছেন যে আমার কাছে টাকা আছে, আমি ট্রাভেল করব, কোনো আপত্তি আছে কিনা, তারা সেটা অ্যালাউ করেছে। লাগে লোকাল ট্রান্সপোর্ট, যদি আপনি বেশি টাকা নিয়ে ট্রাভেল করতে হয়, ডেফিনেটলি এটা আপনাকে কি বলে, এটাকে না, কিন্তু তারা এখানকার অথরিটি বলছে তারা সেটা জানে, এই কথা পরে প্রত্যাহার করেছে। ওরা আমি তার বক্তৃতাটা শুনেছি যে তাদের দিক থেকে কোনো সিল নাই এবং এটাতে তাদের কোনো আপত্তি নাই ট্রাভেল ক্যারি করার ক্ষেত্রে। হ্যাঁ, সো তার মানে হচ্ছে এই ক্যারি করা এবং ওখানে নেওয়া কোনো কিছুতেই এটা কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি। কিন্তু তিনি যখন এখানে এটা রিপোর্ট করেছেন এখান থেকে যাওয়ার সময়, তারপরে এই 1 ঘন্টার ট্রাভেলের মধ্যে এখানকার সিসিটিভি ফুটেজ এবং ওখানে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে আসার একটা কোঅর্ডিনেশন ওখানকার এসপি করেছেন, এবং করে সেটাকে একটা মিডিয়া ট্রায়ালের মতো তিনি করেছেন, যেটা শহীদুদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে হয় নাই। এখানে মিডিয়া ট্রায়াল, এখন দেখেন প্রশাসন যন্ত্র যদি একটা দলের বিপক্ষে বা কারো পক্ষে কাজ করে ডিরেক্টলি, জিনিসটাকে মানে আমাদের যে সুস্থ নির্বাচন হওয়ার যে পদ্ধতি বা সম্ভাবনা, সেটাকে নালিফাই করে, ক্ষতিগ্রস্ত করে।
একজন এসপি তিনি কোঅর্ডিনেটেড ওয়েতে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এসে একজন মানুষকে হ্যারাস করছেন, কারণ তিনি কনফার্মড ইনফরমেশন জানেন, কারণ এই লোক তো এখানে রিপোর্ট করে গেছে যে আমার কাছে টাকা আছে। আবার এখানকার যে সিসিটিভি ফুটেজ সেটা প্রশাসনের কেউ প্রশাসনিক কারণে বা সংবাদ সম্মেলন করে প্রকাশ করলো না, কোনো রাষ্ট্রীয় কারণে করলো না, সেটা থার্ড পার্টি একজন সাংবাদিককে প্রবাসে পাঠিয়ে দিল। তার মানে প্রশাসনের কেউ না কেউ করেছেন, নট নেসেসারি যে প্রশাসনের সবাই একটা দলের বিপক্ষে গেছে একটা দলের পক্ষে গেছে। এই কনস্পাইরেসি যদি আপনি লিঙ্ক করেন, দেখেন রিসেন্টলি যেমন ঢাকা 17-এর ঘটনাটা ঘটলো, ঘটনাটা যে প্রশাসনের একটা গ্রুপ এই জিনিসটাকে মানে তার প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। এবং আরেকটা পয়েন্ট বলি, আপনার প্রশ্নটা নিচ্ছি আমি, আরেকটা জিনিস আস করে ধরেন ফরিদপুরে 7 লক্ষ টাকা উদ্ধার করা হলো একজনের বাড়ি থেকে। একজনের বাড়িতে গিয়ে আপনি হেনস্থা করলেন, আক্রমণ করলেন এবং মহিলাদেরকে হেনস্থা করি তার বাড়িতে আলমারি থেকে আপনি 7 লাখ টাকা উদ্ধার করলেন। এইটা কোন কিতাবের মধ্যে পড়ে, কোন নিয়ম নীতির মধ্যে পড়ে? আমার বাড়িতে যদি টাকা থাকে আপনি সেখানে যাবেন, আমার আলমিরা চেক করে সেখান থেকে টাকা নেবেন এবং সেখানকার প্রশাসন মোবাইল কোড করে তার 2 বছরের জেল রায় দিয়ে দিল। অথচ শহীদুদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে আপনি সেটাকে বলেন যে এই যে বিচারিতাটা প্রশাসনের মধ্যে আছে। পরিষ্কার। আমার শুধু ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জেলা আমির সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো উনি বলছেন ওনার ব্যক্তিগত টাকা বলছেন, এখানে বলে গিয়েছেন, অর্থাৎ গভর্নমেন্ট হি ইনফর্ম গভর্নমেন্ট ফ্রম হিজ ওন পয়েন্ট অফ ভিউ, তিনি নিজে স্বপ্রণোদিত, এমন না যে ঢাকা এয়ারপোর্টে তাকে ধরেছে, ফলে তার এখানে যথেষ্ট শক্তি থাকার কথা। ওইখানে উনি কথাটি কেন বললেন, এই প্রশ্নটা কেউ কেউ তোলার চেষ্টা করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই ঘটনাটা যদি ঠাকুরগাঁ জেলা জামাতের আমির না হয়ে ঠাকুরগাঁ জেলা বিএনপির সভাপতি করত, তাহলে ডক্টর শিবিরের ব্যাখ্যা আমার বক্তব্য সেমই হতো। এই শহীদুদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে আমার যে বক্তব্য, ওই ওখানকার বিএনপি নেতা হলো সেম বক্তব্য, তো যে এটা আইন লঙ্ঘন করেছে কিনা। এখানে যদি আইন লঙ্ঘন হয়ে থাকে তাহলে আপনি ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশন নেবেন, আর যদি আইন লঙ্ঘন না হয় নাই কিন্তু আপনি কোঅর্ডিনেটেড ওয়েতে একটা মিডিয়া ট্রায়াল করে তাকে হেনস্থা করার চেষ্টা করতেন, তাহলে এটা পক্ষপাতিত্ব। তাহলে এটা ব্যক্তিগত টাকা, এটা উনি আসলে কেন বললেন? এখন ওনার যদি এটা ব্যক্তিগত টাকা, আমি জানি না এটা ওনার ব্যক্তিগত টাকা নাকি রাজনৈতিক টাকা, এটা আমার কাছে ইনফরমেশন। আপনি 30 সেকেন্ড বলতে পারবেন। একটা প্রশ্ন করতে চাই শিবির ভাইকে, উনি যেহেতু শিক্ষক, জামাতের একজন আছেন যিনি জান্নাতের টিকিট বিক্রি করেন, তাকে আমরা নিজের হাতে কালকে দেখেছি যে উনি ভোট কেন্দ্রে যে একজনকে টাকা দিয়েছেন, এটা আমরা ভিডিওটা দেখেছি। আজকে সূত্রাপুর এবং পল্লবীতে তাদের পোলিং এজেন্টকে টাকা দেওয়ার অপরাধে ধরে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাহলে এটাকে শিবির ভাই কিভাবে ব্যাখ্যা করবেন? না, কিন্তু অনেক জায়গায় আপা আমরা এটাও দেখছি যে ধরেন কেউ টাকা দিচ্ছে, সেই লোকজনকে বিএনপির লোকজন গিয়ে ধরে পুলিশে দিচ্ছে। এইটা কি আসলে বিএনপির নেতাকর্মীদের কাজ নাকি এটা নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? না, সেটা তো হতেই পারে, কিন্তু আমি বলছি যে ধরেন যারা কমন ফেস, ধরেন এখন আমি যে যদি বিএনপির কোনো একটা জায়গায় যে আমি যদি টাকা দেই, সেটাকে কি আপনি কোনো একটা জায়গায় কোনো ব্যাখ্যাতে দাঁড় করাতে পারেন? যে আপনি সম্ভবত ব্যারিস্টার শাহরিয়ারের কথা বলছেন, কোনো ব্যক্তি যদি কাউকে ভোট কেনার জন্য টাকা দেয়, এইটা আমি কোনোভাবে আমি ডিফেন্ড করব না, আমার এটা ডিফেন্ড করার দরকার নাই, কারণ এটা অন্যায়। এটা জামাত হলেও না, বিএনপি হলেও, জামাত হলেও হোক, বিএনপি হলেও, যেই হোক, যে কেউ যদি টাকা দেয় তাহলে সেটা অন্যায় করতেছে, কেউ যদি সহিংসতা করে সে অন্যায় করতেছে। কিন্তু আপনি যদি বিএনপির লিস্ট অফ সহিংসতা দেখেন, গত 1 সপ্তাহে অন্তত 50টা জায়গায় তারা অস্ত্রসহ ধরা পড়েছে, সহিংসতা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে। আমাদের শুনেন, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এটার জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে আমাদের যে ফিয়ার মঙ্গারিং। যে আমরা যদি ফিয়ার মঙ্গারিং করি, মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করি, ভয় দেখাই, মানুষ উৎসবের মতো করে, আপনি দেখবেন ট্রেনে লঞ্চে করে করে যাচ্ছে, তারপরে দেশে গিয়ে যদি সে দেখে যে আমি কেন্দ্রে যেতে পারবো না, আমাকে ভয় দেখাচ্ছে, বিশেষ করে নারীদেরকে যদি ভয় দেখানো হয় যে কেন্দ্রে যেতে পারবে না, কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, মারামারি হবে, অস্ত্র শুটিং হচ্ছে, এখানে সেখানে পিস্তল সহ ধরা পড়ছে, এইটা আমাদের পুরো ডেমোক্রেসি ধ্বংস করে দিবে, যে মানুষ ভোটাধিকারে প্রয়োগ করতে পারে। আমি একটু ডক্টর রফিকের কাছে যেতে চাই। প্রফেসর তালুকদার, নিশ্চয়ই আপনি শুনছিলেন আলোচনা। ধরেন কোনো কারণে যদি সত্যি সত্যি ডক্টর শিবির যেমনটা বলছিলেন যে ভোটারদের ভিতরে এই ভয় হয়, ঢাকা থেকে তারা অনেক কষ্টে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যায়, ভোটার যদি ভোট কেন্দ্রে উপস্থিত কম হয়, তাহলে আসলে কোন দলের লাভ? বিএনপির বেশি লাভ না জামাতের বেশি লাভ? না, এটা ভোটার কম হলে এটা কারোরই না, টোটাল নির্বাচনটাকেই এটাকে প্রশ্ন করতে হবে স্পষ্টভাবেই। এটা কোনো ইস্যু না যে ভোটার কম হলে এই পক্ষের লাভ বা ওই পক্ষের লাভ।
ভোটারের উপস্থিতিতে এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য যেহেতু আওয়ামী লীগ নির্বাচনের বাইরে একটা বৃহত্তর দল, সুতরাং আপনি প্রিন্সিপালি এটা একটা সাবস্টেন্টিভ কনসার্ন, এটা আপনি 50% ভোটারকে ভোটের বাইরে রাখছেন। এখন তারাও তো আগে, মানে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আওয়ামী লীগের ভোটার 50%? আওয়ামী লীগের ভোটার 50%, দিস ইজ এ রিসার্চ। আপনি বাংলাদেশের ভোটটা ধরুন 13 কোটি ভোট, এটা ভোটটা দুটা ভাগে করতেন, আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ। আগে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এবং তাকে সরাসরি আওয়ামী লীগ করে না, কিন্তু তাকে কিছুটা পছন্দ করে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে চায়, তাকে পুরোপুরি ভাবে আওয়ামী লীগকেই সে চায় না, কিন্তু আবার আওয়ামী লীগের বিপক্ষ শক্তি কেউ চায় না। এই সবটা মিলেই 50%। আবার অ্যান্টি আওয়ামী লীগও আছে 50%। এখন যে ভোটের স্ট্রিমটা সেটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের ভোটের স্ট্রিম 50%। যে ভোটটা এতদিন ভোট দিতে পারেনি যারা, তারা সেই সংখ্যাটা কিন্তু কম না। সেই সংখ্যাটা তো আপনার 13 কোটি ভোট হলে 6.5 কোটি ভোট। এখন এই ভোটের উপস্থিতি যদি বৃদ্ধি না পায় তাহলে তো পুরো নির্বাচনটাই গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন আসবে। এটা উভয় দলের জন্য ইম্পর্টেন্ট, ভোটের উপস্থিতি বৃদ্ধি করা, একটা স্বতঃস্ফূর্তভাবে যাতে মানুষজন ভোট কেন্দ্রে যায় যারা যেতে চায়। যেহেতু একটা দল তাদের শীর্ষ পর্যায়ের নেতারা এই ভোট কেন্দ্রে যাওয়াকে নিরুৎসাহিত করছে, সুতরাং ভোট কেন্দ্রে যাওয়াটা যে দুটা বিএনপি এবং জামাত এবং এনসিপির যে জোট, এই দুটা স্ট্রিমে উভয় পক্ষেরই কাজ হচ্ছে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা। এটা আমি মনে করি না যেটা কাউকে লাভবান করবে। জি জি, আমি একটা বিরতিতে যে আপা এই যে যাবতীয় আলাপ, সে আলাপকে আসলে আমরা জানি, অনেকেই বলেন যে ওস্তাদের মার শেষ রাতে, মানে শেষ রাতে অনেক সমীকরণ হয় ভোটের, এবং যেমন জামাত বলছে এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে, কোথাও বিএনপি বলছে যে বিশেষ কেউ কেউ জামাতের পক্ষ নিচ্ছে, সাংবাদিকদেরকে প্রশাসনকে নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। ফলে এইটাকে আসলে কৌশলের অংশ, এটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নাই, সঙ্গত কারণেই নাই, মানে তার তো রেজিস্ট্রেশন নাই, ফলে সে আলোচনাটা বাদ দিয়ে নির্বাচনটাকে একটু জমজমাট করার, যেটা ডক্টর শিববীরও বলছিলেন যে নির্বাচনটা যেন একটু উত্তেজনাপূর্ণ, একটু জমজমাট হয়, সেটা করার জন্য কৌশলের অংশ হিসেবে হচ্ছে কিনা সেটি নিয়ে কথা বলতে চাই। আমরা স্বভাবতই নির্বাচনের প্রস্তুতি এবং শেষ রাতের কৌশল নিয়ে আমরা আলোচনা করছি। প্রফেসর নাহরিন ইসলাম আছেন আমাদের সঙ্গে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রফেসর নাহরিন ইসলাম, শেষ রাতের কৌশলটা কি? ভোটের ফ্যাক্টর কারা হবেন? প্রায় 13 কোটি ভোটার, অর্ধেক নারী, একটা বিপুল অংশের ভোটার তরুণ, এবং এই তরুণরা সাম্প্রতিক সময়ে 5-6টি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেখানে তাদের যে রায় দিয়েছে সেখানে তারা জামাতের পক্ষে রায় দিয়েছে, ফলে সেটি বিএনপির জন্য একটি টেনশনের জায়গাও কিনা। নারীদের ইস্যুতে জামাতের যে অবস্থান, সেই ইস্যুতে জামাতের নেতৃবৃন্দ বলছেন যে তারা এই ইস্যু নিয়ে নারীরা, অর্থাৎ সাধারণ নারীরা প্রতিবাদ করেনি, বরং সেটির পক্ষে তারা কথা বলেছেন। ফলে অনেকেই বলছেন যে এই দুটো শক্তি আসলে জামাতের পক্ষে চলে গেল কিনা। আচ্ছা, তার আগে মনে হয় যিনি প্রফেসর তালুকদার আছেন, ওনার একটা কথা বলতেই হয়। উনি বললেন যে 50% হচ্ছে আওয়ামী লীগ আর 50% অ্যান্টি আওয়ামী লীগ। আমি জানি না যে উনি এই তথ্যটি কোথায় পেয়েছেন, এবং 50% অ্যান্টি আওয়ামী লীগ, he didn't mention BNP or something, which is very pathetic আমার কাছে মনে হয়। যে এবং সারা জীবন আমরা শুনেছি যে 30% ভোট হয়তো আওয়ামী লীগের আছে, এবার একটু কমতেও পারে, এরকম একটা বিষয়। বাট আমি জানি না যে এই ধরনের তথ্য আসলে উনি কোথায় পেয়েছেন। এবং একটি মিডিয়াতে, এবং জানেন এইবারের ইলেকশনটা অ্যাকচুয়ালি একটু ভেরি ডিফারেন্ট ইলেকশন, এটা জুলাই অভ্যুত্থানের পরের ইলেকশন। মিডিয়াতে এসে আসলে এই ধরনের কথা বলাটা কতটা যৌক্তিক আসলে আমি ঠিক জানি না। যে প্রসঙ্গটার মধ্যে আমরা ছিলাম যে শেষ রাতের মারপ্যাচ, আসলে যদি বিএনপির কথাই বলি, বিএনপি আসলে কোনো শেষ রাতের মারপ্যাচ মানে ওইদিকে যাচ্ছে না। এই কারণে যে আপনি দেখবেন 17 বছর অনেক অবস্ট্রাকলের মধ্যে দিয়ে, বন্ধুর পথের মধ্যে দিয়েও বিএনপি তার নিজের পরিচয়ে রাজনীতি করেছে। সো বিএনপির জন্য আসলে শেষ রাতের মারপ্যাচটা তেমন খুব গুরুত্বপূর্ণ কিছু না। তবে কিছু ইস্যু তো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন আপনি একটি কথা বললেন যে জামাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়েছে কিন্তু মিশু, আপনি কি আল জাজিরায় ওনার আমিরের ইন্টারভিউ দেখেন নাই? উনি ডিরেক্টলি বলেছেন যে শিবির তো ওনাদের কেউ না।
তাহলে আপনি তো তাহলে একটা ভুল তথ্য দিচ্ছেন। আবার ওই ইন্টারভিউ শেষেই উনি যখন এই জয়ের মালাটা যখন নিজের দলের দিকে আনতে হবে তখন উনি বলেন যে শিবির হচ্ছেন ওনাদের দল। অ্যাকচুয়ালি আই এম ভেরি কনফিউজ, শিবির আসলে কে? আর এটাই আসলে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীর অবস্থান, যে সবসময় উনারা যে কে আমরা আসলে তা জানি না। হ্যাঁ, আর ছাত্র রাজনীতির কথা যদি বলেন, আমি তো দেখেছেন যে আমি ওখানে প্রতিবাদ করেছি, আবার এটা নিয়ে রিসেন্টলি অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরও আমি বলবো যে ওখানে ইঞ্জিনিয়ারিং যেভাবে হয়েছে, আমি যদি 3টা প্রশ্নের কথাই বলি, যে ব্যালটে নাম্বার নাই, ব্যালটে মুড়ি নাই এবং ব্যালট এক্সট্রা ছাপানো হয়েছে, আপনি কি মনে করেন না যে এই 3টাই একটা নির্বাচনকে বিতর্কিত করার জন্য যথেষ্ট? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি হয়েছে, দিস ইজ নট দ্য রিফ্লেকশন অফ দ্য হোল সোসাইটি, বিকজ ইভেন আপনি যদি জেনজির কথাও বলেন, এরাই তো জেনজি না। বাংলাদেশে তো কৃষকের ছেলেও জেনজি, তাই না? যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ না, বা যে ছেলেটা রাস্তায় ধরেন ঝালমুড়ি বিক্রি করছে, সে কি জেনজি না? সে কি ভোট দিবে না? আর আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার হাইপ। আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ায় কত মানুষ জিতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াটা ইউজ করে কত পার্সেন্ট বাংলাদেশের মানুষ, তাই না? তাহলে এই যে হাইপটা তোলা হচ্ছে, ইটস ভেরি মানে পলিটিক্যাল এক ধরনের স্ট্যান্ড, এবং এইটা দিয়ে রাজনীতির মাঠকে গরম করা ছাড়া আমি আসলে আর কিছুই তেমন মনে করি না। আর নারী ইস্যুতে যে কথাটা বলছি, যেটা আসলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, কারণ আপনি দেখেছেন যে গত 3 সপ্তাহ লাগাতার জামাতে ইসলামী নারীকে নিয়ে কী ধরনের ব্লান্ডার করেছেন, যে শব্দগুলো বলেছেন। শিব্বির ভাই আছেন এখানে, একটা প্রশ্ন আমি শিব্বির ভাইকে করতেই চাই। আপনি দেখেন যে জেন্ডার পলিটিক্স নিয়ে আমি একটি কথা বলেছি যে মা এবং বোন বলা যাবে না, আমাকে যেভাবে ক্রিটিক করা হচ্ছে, শিব্বির ভাইদের দলের একজন নারী উইংয়ের একজন, উনি খুব প্রমিনেন্ট নেত্রী, যিনি ইমান এনে টেলিভিশনের সামনে বলেছেন যে পুরুষের নেতৃত্বই থাকবে, পুরুষ নারীদের পরিচালক, একটা সুরার মিসকোট উনি করেছেন। উনি আজকে বলেছেন, আজকে না 2 দিন আগে, নূরুন্নেসা সিদ্দিকে আমার কোটটাকে নিয়ে, আমাদের অপোজিশনে এক বোন বলেছেন তিনি মা বোন হতে চান না, তাহলে তিনি কি হতে চান আপনি? বউ তো একটাই থাকে। ক্যান ইউ ইম্যাজিন যে একজন নারী নেত্রী উনার দলে, যিনি নাকি ইসলামিক দল করেন, উনি একটা বলেছেন, ধরেন আমি যদি রেটরিক করেও বলি যে বউ তো একটাই, তাহলে তো উনিও ইসলামকেই মিসকোট করলেন। ইসলামে তো 4টা বউ রাখা যায়, তাই না? আর একজন মানুষ কি করে একজন নারীকে মা বোন হতে চান না, তাহলে বউ তো একটাই, মানে উনাদের কাছে কি মা বোন মানে খালাম্মা চাচি টাচিও কিছু নাই? আর মা বোনটা যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না, এটা বোঝার জন্য শিব্বির ভাইয়ের মতো একজন এডুকেটেড ছেলে, যিনি ইকোনমিক্স পড়ান, তার নিশ্চয়ই মানে ভুল হওয়ার কথা না। ডক্টর শিব্বির, আপনি কি মনে করেন আসলে শেষ রাতের কৌশল নিয়ে জামাত বিএনপি আসলে মানে শেষ রাতের খেলাটা খেলছে কিনা? কারণ ভোটারদের মনস্তত্ত্ব, সাইকোলজি এবং ফ্যাক্টরগুলো কি আসলে আপনি বলছিলেন যে মানে শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে। স্বাভাবিকভাবেই এতদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে সব দল, এখন চাইবে আজকে সর্বশেষ ভোটারদের সামাও মন জয় করা, অথবা ভোটারদের কাছে সর্বশেষ বার রিচ করা, এবং আপনি ভোটের দিন ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে হেল্প করা, রিক্সা দিয়ে বা অন্যান্যভাবে বাহন দিয়ে। তো এই কাজগুলো ভোটার সব দলগুলো করবে, এমন মনে হয় যে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্র পর্যন্ত ভোটারদেরকে নিয়ে যাওয়া এবং সর্বশেষ কেন্দ্রে অবস্থান করে ভোট গণনা পর্যন্ত থাকা, তাদের প্রাপ্যটা তারা বুঝে আসা। আমি মনে করি শেষ রাতের প্রস্তুতি বলতে আমি এটা বুঝি, পোলিং এজেন্ট ঠিক করবে, ভোটারদেরকে কেন্দ্রে নিবে এবং ভোট কেন্দ্রে আমি প্রস্তুতি নিয়ে বলছি না, আমি কৌশলের কথা বলছি। কৌশল, এটাই তো কৌশলের পার্ট, এটা ডেফিনেটলি কৌশলের পার্ট। আপনি সকালবেলায় একদম ভোটের দিন সকালবেলায় ভোটারের মুড চেঞ্জ হতে পারে। আমি আমার ফ্যামিলিতে বা আমার আশেপাশেই দেখছি ভোট দেওয়ার আগে তারা নিজেরা পরামর্শ করছে যে কাকে ভোট দিব। কেউ বলছে অমুকরে দেন, কেউ বলছে অমুকরে দেন, বলছে অমুকরে দিলে তো ভোটটা নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের আলাপ কিন্তু মানুষজন ভোটের দিন সকালে করে, এগুলো আলাপ সালাপ করে, ইভেন রাস্তায় যেতে যেতে আলাপ করে। আবার অনেক সময় মানুষ দেখে যে কে জিতবে, ভোটটা নষ্ট করে কি লাভ। তো নানান ধরনের কৌশল আছে, নানান ধরনের সমীকরণ আছে শেষ মুহূর্তে ভোটে জেতার জন্য। প্রফেসর তালুকদার যেটা বলছিলেন, আমি জাস্ট আপা বলছেন, তারপর আমি বলি আমরা যে এবারে নির্বাচনে আওয়ামী লীগ থাকা না থাকায় 50% ভোট বা 10%, ইভেন আমি মনে করি আওয়ামী লীগের ভোট 10%ও নাই। আওয়ামী লীগের ভোট বেসিকলি 2 to 5%। যারা বিভিন্ন সার্ভেগুলোতে আপনি দেখবেন যে কারা ভোট দিবে না, এটা বলছে 2 to 5% যারা ভোট দিবে না, এরাই মূলত আওয়ামী লীগের ভোট। বাকি ভোটাররা বাংলাদেশের ভোটার, তারা কোনো না কোনো দলকে ভোট দিবে, আগেও দিত, এখনও দিবে। আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগও একটা অপশন ছিল তাদের হাতে, আওয়ামী লীগকে দিয়েছে। এখন আওয়ামী লীগ নাই, তারা ধরে নিচ্ছে গন কেস, জুলাইয়ের পরে এটার খতম হয়ে গেছে চ্যাপ্টার। এখন এক্সিস্টিং পার্টি যারা আছে তাদেরকে ভোট দিব।
যদি 50% লোক আওয়ামী লীগেরই থাকতো তাহলে তো শেখ হাসিনা জোর করে নির্বাচন বন্ধ করে দিয়ে ক্ষমতা দখল করতো না, ডেফিনেটলি নির্বাচন দিয়ে। ইভেন যেই 30-40% আওয়ামী লীগকে আগে ভোট দিছিল তারা যদি আওয়ামী লীগের সেই কনফিডেন্স থাকতো যে এরা আমাদেরকে আবার ভোট দিবে, তাহলে তো 14-18 ইলেকশনগুলো হতো না। আওয়ামী লীগের এখনকার ভোটার আসলে নারী এবং তরুণদের ভোট, নারী এবং তরুণদের ভোটের ক্ষেত্রে যদি বলেন, আপা যদিও বলছেন যে ডাকসু ইলেকশন বা ছাত্র সংসদ ইলেকশনগুলো ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ না, ইন আ সেন্স ঠিক আছে, এটা তরুণদের শিক্ষিত অংশের রিপ্রেজেন্টেশন। তরুণদের শিক্ষিত অংশের বাইরেও কম শিক্ষিত একটা জনগোষ্ঠী আছে। তো আমরা যদি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যারা জেনজির একদম ক্রিম অংশ বা অংশ, শিক্ষিত অংশ, এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা জামাত সমর্থিত ছাত্র সংগঠনকে সমর্থন দিয়েছে। সো এটা বোঝা যায় যে তাদের মধ্যে একটা পরিবর্তনের আশা আছে, এবং এটা সার্ভেগুলোতেও তা দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে জামাতের সমর্থনটা বেশি। এবং আপা যেটা বলছেন এটা ট্রু, রিলেটিভলি শিক্ষিত মানুষদের মধ্যে জামাতের সমর্থন বেশি, কম শিক্ষিতদের মধ্যে বিএনপি সমর্থন বেশি, সবগুলো সার্ভেতে এরকম দেখেছি। সো জেনজিদের মধ্যে যারা কম শিক্ষিত গ্রামে থাকেন এরকম তাদের মধ্যে হয়তো বিএনপি সমর্থনও থাকতে পারে, কিন্তু সেটা প্রপোর্শনেটলি কম। সার্ভেগুলোতে আমি যদি বলি 35% জামাতের হলে হয়তো 25% বিএনপির এরকম হবে, এবং নারীদের ক্ষেত্রেও এই প্রপোর্শনটা এভাবেই দেখা গেছে। আপা একটা কোশ্চেন করেছিলেন নারী ইস্যুতে, জামাত শিবিরের ইস্যুতে এবং নারী ইস্যুতে। আমি থিওলজিক্যাল কোনো আলাপে যাব না, আমার থিওলজিক্যাল কোনো এক্সপার্টিস নাই, সো সেটা আমার ফিল্ড অফ এক্সপার্টিজও না, আমার কমেন্ট করার জিনিসও না। আর মা বোন নিয়ে, মা বোন আসলে শুধু যে জামাতের আমির বলে তা না, ডক্টর জনাব তারেক রহমানও বলেন, এটা আসলে আমাদের কমন কালচার। এটা 20% বলতে পারেন আপনি, 10-20% হোক আর 100% হোক, অলওয়েজই বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা একটু সিনিয়র হয়ে যান তারা তখন এভাবে অ্যাপ্রোচ করেন। এটাকে আমি, উনি হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, আমি তারেক রহমানেরও দোষ দেখি না, শফিকুর রহমানেরও দোষ দেখি না। আমার গ্রামে গেলে আমার মুরব্বীরাও এরকমই বলবে, বা পুরুষদেরকে আমরা ভাই বলি, নারীদের ক্ষেত্রে সম্মান দেখায় মা বা বোন বলি। আমার মনে হয় না এটা নিয়ে এখানে কথা বলে সমানষ্ট করার দরকার আছে, এটা আমাদের পলিটিক্যাল আলাপের বাইরেও। তবে আমি যদি বলি যে এই এবারে নির্বাচনের এই সমীকরণটা কি হচ্ছে, সমীকরণটা হচ্ছে রিসেন্ট কিছু সার্ভেতে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের ভোট, যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আমি আওয়ামী লীগের ভোট বলবো না, বলবো অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সে সময় তাদের হাতে এটা একটা অপশন ছিল, এই ভোটগুলো ভাগ হচ্ছে। এবং কিছু সার্ভেতে দেখিয়েছে যে আওয়ামী লীগের ওই ভোটগুলো বিএনপির দিকে একটু বেশি যাচ্ছে, জামাতের দিকে একটু কম যাচ্ছে, আবার কোনো কোনো সার্ভে দেখাচ্ছে সমানে সমানে ভাগ হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং যেটা ইনফরমেশন এসেছে যে অতীতে যারা বিএনপিকে ভোট দিত এদের মধ্যে একটা অংশ এবার জামাতকে ভোট দিবে। এটা হতে পারে নানান কারণে, যেমন বিএনপির মধ্যে যে ভোটগুলো ছিল আগে, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যাদের ছিল বা এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট যাদের ছিল, এই ধরনের একটা ভোট ব্যাংক ছিল যেটা মুসলিম লীগের লিগেসি থেকে এসেছে। এই ভোট ব্যাংকটা বিএনপির দিকে যেত সবসময় এতদিন, বা একটু ধার্মিক ঘরানার ভোটটাও বিএনপি পেত। এবার যেহেতু বিএনপি এবং জামাত আর একসাথে নাই, অ্যালায়েন্সে নাই, আলাদা আলাদা ইলেকশন করছে, ওই এন্টি আওয়ামী লীগ বা এন্টি সেন্টিমেন্ট প্রো ইসলামিক ওই ভোটটা, এটা অ্যারাউন্ড ধরেন 30% বিএনপির ভোট, সেইটা মানে বিএনপির ভোটের মধ্যে 30%-এর মতো, সেটা এবার জামাতের দিকে যাচ্ছে। সো এখানে সমীকরণটা আমরা এখনো শেষ বলতে পারবো না, বাট একটা মিক্সড সমীকরণ হচ্ছে, আওয়ামী লীগ বিএনপির ভোট ভাগাভাগি হচ্ছে, আর এট দ্য সেম টাইম হচ্ছে তরুণ এবং নারীদের মধ্যে আরেকবার আসবো ডক্টর তালুকদার, আপনি যদি আমাকে শুনতে পান, যে ভোটের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিশেষ করে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর রফিকের কানেকশনটি আমরা হারিয়েছি। আমি প্রফেসর নাহিদ ইসলাম খান আপনার কাছে যে ইস্যুটা নিয়ে ফিরতে চাই, আমরা আমাদের এই একটু পরপর আপডেট বিভিন্ন নিউজ, একটু আগে দেখলাম যে মিরপুর 6 নম্বর টবলোকে অস্ত্রসহ ধরা পড়েছে জামাতের 2 কর্মী, স্থানীয়রা তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। এই যে স্থানীয়রা যে তুলে দেওয়াটা, এইটা কি আসলে বিএনপির আয়োজিত? মানে বিএনপি কি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এক প্রকার পাহারা দিচ্ছে? আপনার কি তাই মনে হয় মিশু? না, আমি প্রশ্ন করছি আপনাকে। মানে আমার কাছেও তাই মনে হয় না যে বিএনপির এটা, বিএনপি কেন, আপনি ধরেন এটা তো ওরকম হয়ে গেল যে মব হলে বলে না যে সাধারণ ছাত্রছাত্রী, তো বিষয়টা তাই যে কোনো কেউ যদি কাউকে ধরে ফেলে তখন সেটাকে বিএনপি ট্যাগিং দেওয়াটাও মনে হয় খুব শোভন না। এখানে আমি আসলে আরেকটা, একটু আগেই একটা নিউজ দেখলাম, আমার কাছে আসলো কিছুক্ষণ আগেরই একটা নিউজ, সেটা হচ্ছে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত 23টি ফলাফল
শীট জব্দ, এটা বাংলা ট্রিবিউন নিউজ করেছে, ঝিনাইদার প্রতিনিধি, এবং শীটগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। এগুলো তো ধরেন আসতেই থাকবে, এখন হবেই। তবে একটা কথা আমি আসলে না বললেই পারছি না, যেটা শিববীর ভাই বলছেন প্রসঙ্গের বাইরে। উনি বলেছেন যে নারী ইস্যু বা জেন্ডারিং, নারীর প্রতি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা নাকি পলিটিক্যাল আলাপের বাইরে। আমি খুবই দুঃখ পেলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিডিয়ার সামনে বসে বলেন যে পলিটিক্যাল আলাপের বাইরে বলি না, মানে আজকের আলাপের কথা বলছি আর কি। আমি শেষ করি। আপনি আজকের আলাপ বলেন নাই, আপনি বলেছেন যে আমি কালকেও আপনার একটা টক শোতে দেখলাম, আপনি বলছেন আপনি থিওলজি তেমন বোঝেন না, কিন্তু থিওলজি না বুঝলেও একটা রাজনৈতিক দল করেন যেটি আসলে ইসলামের রাজনীতি বা ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে। সো এই কথাটা আসলে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, কারণ এই ইলেকশন নারী একটি বড় ইস্যু। নারীকে যে দলটি মনে করে যে তারা পলিটিক্যাল আলাপের বাইরে, নারীর প্রতি শব্দ চয়ন, আমি মনে করি যে এই দলটার ওই যে একটা বিশাল ফ্রেমওয়ার্কের একটা পার্ট আছে নারীকে বাইরে রাখা বা 0% নারীকে নমিনেশন দেওয়া, এটারই একটি ফ্রেমওয়ার্ক। আরেকটা খবর আপনাকে বলি, এই মুহূর্তে কুড়িগ্রাম 2 আসনের 11 দলীয় প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের কর্মীর উপর হামলার অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে। ফলে হতেই পারে মিশু, হতেই পারে, কারণ আপনি এটাও দেখেছেন যে তাহলে ওটাও হতে পারে, মানে দুই পক্ষ, মানে এটা তো এখন হবে। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, যেমন আপনি দেখেছেন যে বিএনপির একজনের চোখে আঘাত পেয়েছে, তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে দেখে তার মা মারা গেছেন, এটাও ভেরি প্যাথেটিক। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক সহিংসতা তো যেটি উনি শুরু করেছেন বলা, যে শিববীর ভাই, যে এটা একটা পার্ট অফ আওয়ার কালচার, এটাই হয়ে এসছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই ধরনের ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে যাতে এড়িয়ে না যাই, এবং সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। জি জি, ডক্টর শিববীর, আপনার কাছে ধরেন শরীয়তপুরে জামাতের নির্বাচনী কার্যালয় থেকে 7 লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড, এটি একটি ঘটনা। আবার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকা 17 আসনে তারেক রহমান সাহেবকে সমর্থন দিয়ে আরো 4 প্রার্থী সরে দাঁড়ালেন, ফলে সেটাতেও জামাত আরেকটু চাপে পড়লো কিনা ওই আসনটিতে? ফরিদপুরের ঘটনাটা আমি মেনশন করছিলাম যে একজনের বাসা থেকে, জামাতের কোনো নেতা বা হয়তো ওয়ার্ডের বা এরকম কোনো লোকাল নেতার বাসা থেকে গিয়ে 7 লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে জেল দেওয়া হয়েছে। এটা আমি বলছিলাম যে প্রশাসনের মধ্যে, এবং কুমিল্লা 10-এও জামাত নেতার মাছের খামারে বোমা তৈরির সরঞ্জাম, পাশে একটা ভোট কেন্দ্র আছে। এই যে দ্বিচারিতা, যে এক জায়গায় আমি 15 লাখ বা 80 লাখ ধরে ছেড়ে দিচ্ছি, আরেক জায়গায় 7 লাখ পেয়ে তাকে 2 বছরের কারাদণ্ড দিয়ে দিচ্ছি, এগুলো আমি বলছি প্রশাসনের দ্বিচারিতা। এবং একজনের বাসায় গিয়ে মহিলাদেরকে হেনস্থা করে টাকা উদ্ধার করার নাটক করা, টাকা পাওয়া যায়, এটা আমি বললাম। মানে কারো বাসায় যদি টাকা পাওয়া যায়, টাকা পাওয়া গেলে কেন এটা প্রবলেম হলো? মানে তার বাসায় আপনি গিয়ে তল্লাশি করলেন, তল্লাশি করে বললেন আপনার বাসায় টাকা পাওয়া গেছে, এটা মানে ডাজন্ট মেক এনি সেন্স। এটা আমার কাছে মনে হচ্ছে। আর নির্বাচনী সহিংসতার কথা যদি বলেন, আপনি গত 1.5 বছরের সহিংসতা আপনি যদি বলেন, রিসেন্টলি টিআইবির রিপোর্টে এসেছে যে 600টা সহিংসতার ঘটনার মধ্যে 550টায় প্রায় 91% বিএনপি করেছে, অন্তর্কোণ দল হোক, অন্য দলের সাথে হোক বা যেভাবে হোক। তো এই যে বিএনপির মধ্যে এই সহিংসতা করার প্রবণতাটা অন্তত কয়েক গুণ বেশি অন্য দলগুলোর তুলনায়, এটা ডেমোক্রেটিক কালচারের জন্য ক্ষতিকর। এবং গত কয়েকদিনের সহিংসতাগুলো যদি দেখেন, আমার কাছে এখানে 21টা লিস্ট আছে, আমি পড়তে চাই না এতগুলো, বিভিন্ন জায়গায় অস্ত্রসহ গ্রেপ্তার, হামলা, এ ধরনের ঘটনা ঘটেছে, লং লিস্ট এটা। তো এইটা আমার মনে হয়, এবং আপনি যদি দেখেন ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে ক্রমাগত নারীদের উপর আক্রমণ নানান জায়গায়, অন্তত 100টা নিউজ আপনি দেখবেন যে জামাতের নারী কর্মীরা যেখানে ক্যাম্পেইন করতে যাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে, কারো হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, কাউরে বলা হচ্ছে তুই বেটি মানুষ কেন রাজনীতি করতে আসবি, তুই ঘরে যা, স্বামীর খেদমত কর, তুই কেন ভোট চাইতে আসবি। হ্যাঁ, বিএনপির লোকেরা বলছে বিভিন্ন জায়গায়, এবং এক জায়গায় বলছে যে বিএনপির জামাতের মহিলারা যদি আসে তাহলে ছায়া খুলে ফেলবে, পেটিকোট খুলে ফেলবে। তার নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে রাইট, এই যে ইন্টারেস্টিং ব্যাপার যে মনে করেন একটা দল মনে করছে যে আমার নারী কর্মীরাই শুধু ভোট চাইতে পারবে, ক্যাম্পেইন করতে পারবে, কিন্তু অন্যের নারী কর্মীরা যদি ভোট চাইতে যায় তখন আমি বলবো তুমি যাই তোমার স্বামীর খেদমত করো, তুমি ভোট চাইতে পারবে না, তুমি বেটি মানুষ, কিসের রাজনীতি? এই যে দ্বিচারিতাটা, এইটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য সমস্যা। যে আপনি বলছেন নারীদের ক্ষমতায়ন দরকার, নারী রাজনীতিতে অংশগ্রহণ করা দরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নারীর উপর আপনি কালেকটিভলি অ্যাটাক করতেছেন। এবং একটা ব্যবস্থায় পর্যন্ত বিএনপি নেয় না, যে লোকটা বলছে যে জামাতের নারী নেত্রীরা আসলে ছায়া খুলে নেবে, পেটিকোট খুলে নেবা, এটা তো জঘন্য লেভেলের একজন আক্রমণ নারীর ব্যাপারে। এই ব্যবস্থাটা একটা শোকজ করা বা বহিষ্কার করা বা কোনো ব্যবস্থা নেওয়া অথবা বিবৃতি দেয়া যে আমরা এটা সমর্থন করি না, এই কাজটা বিএনপি করে না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বিএনপিরও কি নারী ইস্যুতে আসলে
ডক্টর শিববীরের বক্তব্য শুনছিলেন, এগুলো আসলে কি ব্যাখ্যা? এগুলোর ব্যাখ্যা হচ্ছে সেটাই যে উনি আসলে মোটা দাগে এই কথাটা বলে দিচ্ছেন, আবার একটা স্ট্যাটিস্টিক্স দিলেন 91% সহিংসতা হচ্ছে বিএনপি জড়িত। টিআইবির, হ্যাঁ, কিন্তু 91% বিএনপি জড়িত, কিন্তু তার সাথে কি টিআইবি আর কিছু দেয় নাই, বা মানে অন্য দলের কোনো কথা নাই? ধরুন আমি এই সামনে মানে বারবার নিউজ পড়তেও ভালো লাগে না, আমি শুধু একটা কথা বলি, একটি দলীয় প্রধান যখন কর্মজীবী নারীদের বলেন কামলা, ঠিক আছে, এবং আপনি দেখেছেন যেটা হ্যাকিংয়ের কথা বলা হয়েছে, একটি শব্দ বাদ দিয়ে বাদ বাকি সব কথাই তো ওনাদের দলের কথা, এবং ওনাদের পার্টিকুলারলি দলের এমপি প্রার্থীরা ক্রমাগতভাবে একটা বিশ্ববিদ্যালয়কে ব্রোথেল বলেছেন, শোকজ করেছেন, ওকে ফাইন, কিন্তু তারপরে নারীদেরকে তো প্রস্টিটিউট বলা হচ্ছে। এই যে কাজগুলো করা হয়, যখন জামাতের আমির একজন কর্মজীবী নারীকে বলেন কামলা আর বাসায় থাকাকে বলে গোলাপ ফুল, তাহলেই আপনাকে বুঝে নিতে হবে যে সেই দলের মানসিকতাটা আসলে একদম 30 সেকেন্ড ডক্টর সাব্বির, আপনি যদি শেষ সময়ে শিববীর কিছু অ্যাড করেন। 30 আমি এটা এক্সপেক্ট করে নেই যে আপা এরকম একটা ফেক হ্যাক করা নিউজকে নিয়ে কথা বলবেন, যে আমরা যদি মিস ইনফরমেশনের বিষয়টা যদি আমরা না বুঝি, যে একটা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এটা নিয়ে তারা প্রমাণ করেছে, বঙ্গভবনের একজন গ্রেপ্তার হয়েছে, এইগুলো নিয়ে এরপরও যদি আমরা, এটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটা তারেক রহমান পর্যন্ত এটা নিয়ে ক্যাম্পেইন করেছেন, কথা বলেছেন, এটা খুবই খারাপ ব্যাপার, নোংরা ব্যাপার, যে আমি আমার প্রতিপক্ষের কারো একজনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা তারেক রহমানের অ্যাকাউন্ট হ্যাক হতে পারতো, কেউ নোংরা কিছু করতে পারতো, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর যেটা হচ্ছে যে আপা আরেকটা কি যেন বলছিলেন, যে আমার হাতে একদম সময় নেই। না ওটাই, যে আমি যাই হোক এটা শেষ করি, যে এই হ্যাক করে বা খারাপ ইয়ে করে কোনো একটা সম্বোধন করলেন, আর একটা উনি যেটা বলছিলেন যে ঘরে কামলা আনো না, এই কথাটা আমি জানি না, উনি তো ভূগোলের শিক্ষক, ওনার এটা বোঝার কথা। আমরা যখন বলি যে বাড়িতে বউকে এনে কাজ করাইয়া কামলা বানায় ফেলে, এই কথাটাকেই উনি মিন করছেন যে বাড়িতে এনে বউকে এরকম রাখবা না যে তুমি দাসীবান্দির মতো রাখতেছো, ইয়ে করছো, এটারই বলে যে কামলা না, রানীর মতো করেন বা সম্মানের সাথে রাখবা তাকে। এই জিনিসটা যদি ওনার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেটরিক না বুঝেন, তাহলে খুবই দুঃখজনক। শিবির ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে জেন্ডার পলিটিক্সে ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য, ভুয়া তথ্য, ডিপফেক, ফেক নানান নিউজ ছড়াচ্ছে, আমরা সেগুলো একটু ডিবাঙ্ক করতে চাই। আজকে সারাদিনে কি কি ভুয়া তথ্য, ভুয়া খবর ছড়ালো সেটা আমরা ডিবাঙ্ক করব। আমাদের সঙ্গে থাকবেন একজন ফ্যাক্ট চেকার। ভোট এবং জাতীয় সংসদ ভোট এবং গণভোটকে সামনে রেখে প্রচুর পরিমাণে মিথ্যা তথ্য, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে। দিনের এই সব অপতথ্যগুলো নিয়ে আমরা একটু ডিবাঙ্ক করতে চাই। আমার সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিজমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসো। রাত পহলেই ভোট, আজকে মানে এই ভুয়া তথ্য, অপতথ্যর মাত্রা কেমন ছিল? বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম এর মাত্রাটা দিন দিন বাড়ছে, নির্বাচন যত কাছাকাছি আসছে। এবং আপনার সঙ্গে গতকালই আমার আলোচনা হচ্ছিল যে যেহেতু প্রচারণা মাঠ পর্যায়ে শেষ হয়েছে, সেটা অনলাইনে চলে এসছে এবং এই ধরনের জিনিসগুলো আরও কিন্তু বেড়ে গিয়েছে। সেটা নির্বাচনের যেহেতু আজকে আগের দিন ছিল, এটার মাত্রাটা অনেকাংশে বেড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে নর্মালি আমরা যে পরিমাণ অপতথ্য যাচাই করে থাকি তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা যাচাই করেছি এবং দেখা গিয়েছে আসলে সবগুলোই যে আমরা যাচাই করতে পেরেছি বিষয়টা এমন না। সবচেয়ে বড় অপতথ্য আজকে কোনটা ছড়িয়েছিল? একটা দাবি ছিল এরকম যে বলা হচ্ছিল নুরুল হক নূর হচ্ছে আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক, এরকমের একটা দাবি ছিল। পাশাপাশি আপনার ভোট কেন্দ্র দখলের বিষয়টা ছিল, যেগুলো আমরা জানি যে নিরাপত্তা বাহিনী হচ্ছে আপনার যৌথ বাহিনী যখন নির্বাচনকালীন নিরাপত্তা কেমন হবে কেন্দ্রের, সেরকম মহড়ার যে বিষয়গুলো ছিল। বর্তমানে বলা হচ্ছে 2 দিন আগে ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। কিছু জায়গায় দেখা গেছে 4 বছর আগের একটা ভিডিও, সেটা হচ্ছে আপনার কুমিল্লার একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাইকে ঘোষণা দিয়ে এরকমের অপতথ্য ছিল। প্লাস সবচেয়ে বড় বা ট্রেন্ডিং একটা বিষয় ছিল, যেটা আপনি জানবেন, ফেনীর দাগনভূঞাতে জামায়াত কর্মীকে বাসা থেকে হচ্ছে আপনার ব্যালট পেপার সংগ্রহ করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে, এরকমের একটা দাবি ছড়াচ্ছিল আর কি। এটাও ভুল তথ্য। মানে তার বাসায় অভিযোগের ভিত্তিতে পুলিশ আসলে অভিযান পরিচালনা করেছিল, কিন্তু তার বাসা থেকে আসলে কিছু এরকম পাওয়া যায়নি এবং তাকে গ্রেফতারেরও কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু অপতথ্য ছড়াচ্ছে যে তার বাসা থেকে আসলে ব্যালট পেপার পাওয়া গিয়েছে। মানে অর্ধসত্য বলছে আসলে, এটা বিভ্রান্তিকর তথ্য আমরা বলে থাকি আর কি। আচ্ছা, আর আওয়ামী লীগ রাজপথে নামছে এরকম কোনো ভিডিও কি ছড়িয়েছে? হ্যাঁ, এরকমের কয়েকটা ভিডিও আমরা দেখেছি, যে এক জায়গায় বলা হচ্ছিল রাজপথে আওয়ামী লীগ, কিন্তু আসলে ওটা ছিল জুলাই আন্দোলনের একটা ভিডিও, যেখানে আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল। সেটাই বর্তমানে বলা হচ্ছে এই মুহূর্তে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। প্লাস আরেকটা আমরা দাবি দেখতে পাই, যে বলা হচ্ছিল গোপালগঞ্জে নির্বাচন বর্জনের দাবিতে মিছিল করছে আওয়ামী লীগ, এরকমের একটা দাবি। সেটাও আসলে ভুল তথ্য, যেটা আমরা দেখতে পাই বেশ
পুরনো একটা ভিডিওকে বর্তমানের আঙ্গিকে ছড়ানো এই যে হচ্ছে। ভোটের যে বাকি কয়েক ঘন্টা এই সময়টার ট্রেন্ডটা কোন দিকে, মানে আমরা কোথাও কোথাও এরকম দেখছি যে অমুক প্রার্থী অমুককে সমর্থন দিয়ে বসে পড়লেন, এরকম ট্রেন্ড কি আপনাদের কাছে মনে হচ্ছে? ঢাকা 17 আসনের বিষয়টা আমরা দেখেছি যে তারেক রহমানের ওই আসনটাতে হচ্ছে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সেটা তো সত্য ঘটনা। সত্য ঘটনা যেরকম আছে, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে আমরা ফ্যাক্ট চেক করেছিলাম যে চট্টগ্রাম 8 আসনে যে এনসিপির প্রার্থী রয়েছে আরিফ, তিনি হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং জামায়াত ইসলামের প্রার্থীকে হচ্ছে তিনি সমর্থন জানাচ্ছেন এরকমের একটা ভুয়া দাবি। সো সেই সময় ওটা ফ্যাক্ট চেক করা হয়। আজকে কিছুক্ষণ আগে সেই দাবিটা আবার ছড়িয়েছে যে তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেটা আমরা আবার যাচাই করেছি। সো বর্তমানে যদি আমি সামাজিক মাধ্যমে ট্রেন্ড বলতে চাই যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এই ধরনের অনেক দাবি রয়েছে। পাশাপাশি ধরেন এরকমও তথ্য রয়েছে যে লাইক আগামীকালের নির্বাচনে অনেক সহিংসতা হবে, প্লাস হচ্ছে নির্বাচনে অনেক ঝামেলা হবে, সো আপনি আপনার জীবন বাঁচিয়ে মানে ঘরের ভেতরে থাকুন, এরকমের যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা যাতে ভোটিং পার্সেন্টেজটা কম আসে। এই ধরনের অপতথ্যগুলো যে ছড়ানো হয় সেগুলোর সোর্স বা লোকেশন কি, এগুলো আইডেন্টিফাই করতে পারেন আপনারা? মানে কারা ছড়াচ্ছে বিষয়টা কি এরকম? কোথা থেকে কারা ছড়াচ্ছে? ক্ষেত্র বিশেষে পাওয়া যায়। ধরেন কিছু কিছু জায়গায় যেই পোস্টগুলো বলা হয় তাদের অ্যাফিলিয়েশনটা তারা কি ধরনের পোস্ট করে থাকে এই জিনিসগুলো বিবেচনা করে কোন একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমি ড্র করতে পারি। ক্ষেত্র বিশেষে এটা অনেক সময়সাধ্য বিষয়, কারণ যে কোনো একজনকে আমি যদি ওই অ্যাফিলিয়েশনে নিয়ে যেতে চাই তার অ্যাকাউন্টটাকে পর্যালোচনা করতে হয়, পর্যাপ্ত বিবেচনা করে তাকে আমাকে ওই জায়গাটাতে নিয়ে যেতে হয়, লজিক্যালি ঠিক হতে হয়। জি জি, অনেক ধন্যবাদ রাশু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের প্রতি আহ্বান, ভোট দিতে যারাই যাবেন বুঝে শুনে নিশ্চিতভাবে আপনি আপনার মতামত দিবেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রকাশিত তথ্য নির্দ্বিধায় একদম সরল মনে বিশ্বাস করার সুযোগ নাই। সেটি ফ্যাক্ট চেক করবেন, মূলধারার গণমাধ্যমের সঙ্গে মিলাবেন এবং অবশ্যই নিজের বিবেচনাবোধ কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সেটি বিবেচনা করবেন, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।